আমি আর ভাইয়া গিয়ে নিয়ে আসবো। আর কথা তো হবেই। রুদ্র অধরাকে রুমে এনে বলল এখন নাকি কফি খাবে। অধরা কফি বানাতে নিচে এলো। সবাই যে যার রুমে, শুধু আরিফ নেওয়াজ বসে ফোন স্ক্রল করছে। তার ঘুমাতে আরো দেরি। অধরা ওর বাবার জন্য আগে কফি বানিয়ে দিল। এরপরে রুদ্রের জন্য নিয়ে গেল উপরে। রুদ্র ওয়াশরুম থেকে বেরোলো। অধরা কফিটা দিয়ে বিছানায় বসে ফোনটা হাতে নিল। রুদ্র কফি খেতে খেতে অধরাকে শুনিয়ে গান ধরলো। কারো প্রেম করলাম না রে, মজা কি বুঝলাম না রে, শুনলাম না মোবাইল ফোনে আই লাভ ইউ। অধরা ফোন রেখে রুদ্রের দিকে অবাক চোখে তাকালো। রুদ্র হাঁটতে হাঁটতে পরপর বলল, মন বড় উতলা, মনে প্রেমের জ্বালা, কই সে প্রেমিকওয়ালা, বলে দেয় না কে। অধরা আস্তে করে উঠে গিয়ে রুমে ঝাড়ুটা হাতে নিয়ে রুদ্রকে বলল, এর দিকে তাকান বলছি। রুদ্র ওর দিকে তাকিয়ে পিছলে হেসে বলল, ঝাড়ু দিয়ে কি করবি? অধরা দাঁতে দাঁত চেপে বলল, ঝাড়ু দিয়ে স্পেশাল ভাবে আই লাভ ইউ শোনাবো। রুদ্র সুর করেই বলল, আই লাভ ইউ টু। দরজাটা বন্ধ করে দিয়ে অধরা থেকে ঝাড়ু ছো মেরে নিয়ে জায়গার জিনিস জায়গা রাখলো। অধরা হুট করে রেগে গিয়ে বিছানায় বসলো। রুদ্র কফি খাওয়া শেষ করে পাশেই বসলো। অধরা বিছানা থেকে বালিশটা নিয়ে সোফার দিকে এগিয়ে গেল। সোফায় এসে শুয়ে বলল, শোবো না আপনার সাথে? রুদ্র ওর দিকে তাকিয়ে বলল, কেন, কি করলাম আমি? অধরা নিজেও জানে না রুদ্র কি করেছে। কিছুই তো করেনি, তাহলে রাগ করে এলো কেন? রুদ্র ওর থেকে উত্তর না পেয়ে খিলখিলিয়ে হেসে বলল, তুই কি নিয়ে কোন কারণে রাগ দেখাচ্ছিস তা তুই নিজে জানিস না, পারিসও বটে, তোকে হারে হারে চেনা শেষ। অধরা ওর হাসিতে তেলে বেগুনে জ্বলে উঠল। দাঁতে দাঁত চেপে বলল, আমি যা নিয়ে রাগ করি না কেন আপনি বলবেন কেন? আপনি রাগ সহ্য করবেন শেষ। রুদ্র হাসতে হাসতে এগিয়ে এসে অধরার হাত ধরে টেনে বলল, যা, সরি আর হবে না, আয় শুয়ে পড়ি। অধরা একটুও নড়ল না, বলল, যাব না। কেন, আবার কি হলো? সরি বলেছি তো, সরিতে কাজ হবে না, কিছু এনে খাওয়ান তাহলেই যাব। রুদ্র রসিকতা করে বলল, ঘুষ চাইছিস নাকি? না না, ঘুষখোর মানুষ আমার ঘরে জায়গা নেই। অধরা জানে এটা মজা করেই বলেছে, কিন্তু এতে রাগ দেখানোর একটা সুযোগ পেল। ও উঠে দরজার দিকে যেতে যেতে বলল, থাকবো না তাহলে আপনার ঘরে। বলেই দরজা খুলে নিয়ে রুদ্রর সামনে এসে বলল, সত্যি সত্যি যাচ্ছিস নাকি? যাস না, গেলে বড্ড লজ্জায় পড়ে যাব। অধরা কপাল কুঁচকে নিল। ও চলে যাওয়াতে রুদ্র লজ্জা পাবে কেন? ও জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে বলল, লজ্জা পাবেন কেন? রুদ্র দুষ্ট হাসি দিয়ে বলল, লোকে ভাববে আমার সমস্যা আছে তাই চলে এসেছিস। অধরা নাক মুখ কুঁচকে নিয়ে তাকিয়ে বলল, সবাই কি তাই ভাববে? রুদ্র দরজা বন্ধ করে অধরার পেছন থেকে জড়িয়ে ধরে কানে কানে বলল, নতুন নতুন বিয়ে হলে যদি বউ স্বামীর কাছে না থাকে তাহলে তাই ভাববে। কেন, আশেপাশে দেখিস না নাকি তোর জন্য লোকে আমাকে নিয়ে হাসাহাসি করবে? আর তুই কি তোর স্বামীকে এমন লজ্জায় ফেলে দিতে পারবি? এখন চুপচাপ শুয়ে পড়বি চল। অধরা কথা বাড়ালো না, সোফা থেকে বালিশ এনে বিছানায় এসে শুয়ে পড়লো। রুদ্র মুখ টিপে হেসে বিছানায় এসে শুলো। ভালোই বোকা বানিয়েছে। পরের দিন সকালে আদনান নওয়াজ নাজমা দুজনে মিলে সোহাকে নিয়ে রওনা হলো। আদনান নওয়াজ রুদ্রের কথা মতো সোহাকে বাসায় নিয়ে বলবে যে আর বাড়িতে যেতে দিবে না। এরপরে দেখা যাবে দুজনের ভালোবাসার টান কতখানি। বেলা 9টার দিকে রুদ্র কোথা থেকে যেন ফিরে এলো। সাথে ব্যালকনিতে লাগানোর জন্য কয়েক প্রকার ফুলের গাছ টপসহ এনেছে। রুদ্রের হাতে কতগুলো আর দারোয়ানের হাতে কতগুলো গাছ। রুদ্র উপরে এলো আর দারোয়ানও আসছে। অধরা রুমে ছিল। ও রুদ্রকে রুমে ঢুকতে দেখে কিছু বলার আগে রুদ্র হেসে বলল, কালকে বলেছিলাম না সারপ্রাইজ দিব, সারপ্রাইজ হিসেবে তোর জন্য এত ফুল গাছ এনেছি। অধরা অবাক হলো, এগিয়ে এসে বলল, বাহ সুন্দর তো, কোথায় লাগাবেন এগুলো? রুদ্র মুখের কোণে চিরচেনা সেই হাসি ফুটিয়ে বলল, তোর মনে নেই তুই একদিন পড়তে এসে বললি যে ব্যালকনিটা ফাঁকা ফাঁকা, ফুল গাছ আনতে? আমি বলেছিলাম ফুল গাছ আনবো, যত্ন নিবে কে? তুই উত্তরে বলেছিলি তুই করবি। এবার বই হিসেবে এগুলো যত্ন কর, কি করবি? অধরা খুশিতে এগিয়ে এসে রুদ্রকে ধরলো, হ্যাঁ করবো, ব্যালকনিতে নিয়ে চলো। রুদ্র আর অধরা দুজনে মিলে ব্যালকনিতে নন্দনীয়ভাবে ফুলের গাছগুলো গুছিয়ে রাখলো। অধরা তো খুশি, আর রুদ্র অধরার খুশিতে নিজেও খুশি। এইদিকে আদ্র আর আরিফ নেওয়াজ আজ অফিসে গিয়েছে। আরমান নেওয়াজ গিয়েছেন গ্রামের বাড়িতে, কিছু জমি জায়গা রাখবেন, দুদিন পরে ফিরবেন। অনেক বেলা হলো। রুদ্র আর অধরা এখনো খেতে নিচে আসেনি বলে রুকাইয়ে উপরে চলে এলেন। রুমের সামনে দাঁড়িয়ে দুজনকেই ডাকলেন। রুদ্র ব্যালকনি থেকে সাড়া দিল, হ্যাঁ মা ভিতরে এসো, দেখে যাও না কি করেছি। রুকাইয়া কৌতূহল নিয়ে ভেতরে ঢুকলেন। দুজনকে ব্যালকনিতে ফুলের গাছ নিয়ে কাজ করতে দেখে হেসে বললেন, খাওয়া দাওয়া বাদ দিয়ে এই কর্ম, নিচে আয়, আমি খাবার বাড়ছি। অধরা বলল, ঠিক আছে আসছি। সোহা বাসায় পৌঁছে ড্রয়িং রুমে রেস্ট নিচ্ছে। আদনান নেওয়াজ সোহাকে বলল, সোহা এখানে প্রথম প্রথম একা একটু খারাপ লাগবে, এরপরে এমনিই ভালো লাগবে, আর বাড়িতে যাওয়া যায় নেই। সোহা আদনান নেওয়াজের দিকে তাকালো, ভাবলো হয়তো এমনি বলছে, তাই আর কথা বাড়ালো না। নাজমা বললেন, সোহা ফ্রেশ হ গিয়ে। সোহা রুমে চলে এলো, ব্যাগ থেকে ফোন বের করে আদ্রকে মেসেজ দিল, আমরা পৌঁছে গিয়েছি, তুমি কি করছো এখন? সোহা ফোনটা রেখে ড্রেস চেঞ্জ করে হাত মুখ ধুয়ে এসে ফোন হাতে নিয়ে দেখলো আদ্র মেসেজ দিয়েছে, আমি অফিসে এসেছি, পরে ফোন করছি তোকে। সোহা লিখলো, ঠিক আছে। দুপুরে পরপর অধরা শুয়ে শুয়ে ফোনে বিয়ে ছবিগুলো দেখছে, আবার এডিট করছে। রুদ্র ওর পাশে বসে আছে। মিনিট দুয়েক পর রুদ্র অধরার ফোন সরিয়ে ওর উপর শুয়ে আবদার করে বলল, অধরা অধরা একটা জিনিস চাই। কি? রুদ্র একটু শুকনো ঢোক গিলে আবার হেসে বলল, তোর ওই পার্সোনাল ডায়েরিটা দেখাবি? অধরা মাথা নাড়িয়ে বলল, পার্সোনাল জিনিস দেখানো যাবে না, এখন তোর জিনিস আর আমার জিনিস পার্সোনালের কি আছে? অনেক কিছু আছে, আমি দেখাবো না।
কি আছে তাতে যে দেখাবি না? অধরা চোখ পিট পিট করে তাকিয়ে বলল, আমার এক্সকে নিয়ে কিছু কথা লিখেছি, তার ছবি আছে, সেগুলো দেখানো যাবে না। রুদ্র বাঁকা হেসে খেয়ালি করে বলল, বুঝতে পেরেছি, তোর সেই এক্স আমি, আমাকে নিয়ে কথা লিখেছিস, এরপরে আরেকটু ভালোবাসার জন্য ছবি রাখতে পারিস। অধরা ঝাড়ি মেরে বলল, মজা করবেন না তো সরুন। আমার খেয়ে দিয়ে কাজ নেই, আপনাকে নিয়ে কথা লিখতে যাব, আপনার ছবি রাখতে যাব। রুদ্র সরল না, চোখে চোখ রেখে বলল, আমার চোখের দিকে তাকিয়ে বলতে পারবি, যা তুই আমার ছবি রাখিসনি, আমাকে নিয়ে কথাও লিখিসনি, এমনকি ধরে নিলাম আমি তোর কাছে ঘৃণার পাত্র ছিলাম, তাহলে আমার ছবি কেন তোর ডায়েরিতে, তোর ফোনে? কি মনে করেছিস চোখ কান সাথে নিয়ে ঘুরি না নাকি? আমি তোর ডায়েরি দেখেছি, এমনকি তোর ফোনেও দেখেছি। তুই আর কত লুকাবি, ভালোবাসিস না। শেষের কথাটা এতটাই গভীর ছিল যে অধরার মুখটা শুকনো হয়ে গেল, চোখ দিয়ে না চাইতে নোনা জল গড়িয়ে পড়লো। রুদ্র তার হাতের একটা আঙ্গুল দিয়ে অধরার চোখের পানি ছুঁয়ে ওকে দেখিয়ে বলল, এই চোখের পানি কিসের জন্য, কার জন্য, কেন বলতে পারিস? অধরা চোখের পানি নিয়ে পিটপিট করতে করতে শেষে রুদ্রের টি শার্টের কলার ধরে ওর বুকে মুখ গুজে ঝরঝর করে কেঁদে উঠলো। ওইভাবে মাথা নাড়াতে নাড়াতে বলল, একটুও ভালোবাসি না আমি। রুদ্র মুচকি হেসে বলল, ভালোবাসতে হবে না, এখন আমার সাথে সংসার কর। অধরা মাথা নাড়িয়ে বলল, করবো না সংসার। রুদ্র ওকে ভালো করে বুকে জড়িয়ে নিয়ে বলল, ঠিক আছে, কিচ্ছু করতে হবে না, তুই এই বুকে লুকিয়ে থাক। সোয়া যখন শিওর হয়ে জানতে পারলো ওকে আর বাড়িতে যেতে দিবে না ওর বাবা, তখন থেকে মনটা খারাপ হয়ে গেল। ও রুমে এসে দরজা লাগিয়ে এসে বিছানায় উবু হয়ে শুয়ে আদ্রকে কল দিল। তখন সন্ধ্যা, আদ্র গাড়ি ড্রাইভ করে বাড়িতে ফিরছিল, সাথে আরিফ নওয়াজ। সে নিজের মতো ফোন স্কল করছে। আদ্র সোহার কল পেয়ে ধরলো আর সাউন্ড একদম লো ভলিউমে দিয়ে বলল, হ্যালো ভাইয়া, কি করছো তুমি? ড্রাইভ করে বাড়ি ফিরছি। তুমি একা? আমার মেজো আব্বু আছে। আরিফ নওয়াজ আর চোখে তাকালেন, ভাবলেন হয়তো কোনো বন্ধুর সাথে কথা বলছে। সোহা বলল, জানো আব্বু আর বাড়িতে যেতে দিবে না। আদ্র একটু জোরেই বলল, মানে মজা করছিস? দেখ, সারাদিন কাজ করে মজা করার মুডে নেই আমি। না, মজা করছি না আব্বু, সিরিয়াস। কিন্তু কেন? আমি বাড়িতে ফিরে তোকে কল দিচ্ছি, ঠিক আছে, সাবধানে যেও। আদ্র কল কেটে দিয়ে দ্রুত ড্রাইভ করলো। বাড়িতে এসে সোহার সাথে ভালোভাবে কথা বললো। এরপরে কোনো রকম শাওয়ারটা নিয়ে চলে এলো অধরা রুমে। কিন্তু ও তো ভুলে গিয়েছে অধরা এখন রুদ্রের ঘরে থাকে। ও রুদ্রের রুমের সামনে এসে নক করলো, অধরা রুমে আছিস? অধরা বলল, হ্যাঁ ভাইয়া এসো। আদ্র রুমে ঢুকে অধরাকে দেখে বলল, এই জানিস সোহা বলছে ওকে নাকি চাচু আর বাড়িতে আসতে দিবে না। অধরা বলল, আরে আসতে বলো, তোমাকে সব বলছি, তবে এখানে না, আমার সাথে ছাদে চলো। অধরা আদ্রকে নিয়ে ছাদে এনে বলল, শুনো, রুদ্র ভাই প্ল্যান করেছে এটা, চাচুকে সাথে নিয়ে। চাচু রুদ্র ভাইয়ের কথায় সোহাকে ওখানে নিয়ে গিয়েছে আর বলেছে আসতে দিবে না। এটা সম্পূর্ণ ভুল। তোমাদের ভালোবাসা যেমন সিরিয়াস নাকি সেটা সবাইকে দেখাতে এমন করছে। আদ্র কোমরে হাত থেকে শ্বাস ছেড়ে বলল, এটা ওদের প্ল্যান ছিল আর আমি টেনশনে পড়ে গিয়েছি। তো এখন কি করবো রে? শোনো, সোহাকে জানিও না, তুমি এখন কোনো রিয়াকশন দেখাবে না, চুপচাপ থাকো। আর একটা কাজ করতে হবে। কি? তোমাকে এসব আমি সকালে বলতে চেয়েছিলাম, কিন্তু তোমার চোর ভাইয়ের জন্য বলতে পারিনি। এখন তোমার কাজ হলো কালকে সকালে ইনশাল্লাহ অফিসে যাওয়ার সময় বলবে তোমার শরীর ভালো না, রুমে ফিরে শুয়ে থাকবে, উঠবে না, ওভাবে 2-1 দিন শুয়ে থাকবে। সোহাকে বলবে তুমি অসুস্থ। এরপর দেখো, সোহাকে আর কেউ ওখানে রাখতে পারবে না, তোমার কাছে ফিরে আসবে। আদ্র হেসে বলল, ওরে বোন রে, কি বুদ্ধি দিলি। সেই হবে, খুব ভাগ্য করে তোর মতো একটা বোন পেয়েছি, হাজারটা থ্যাংক ইউ বোন। ওয়েলকাম। আর ট্রিট দিয়ে পরের দিন সকালবেলা আজ রুদ্র, আদ্র আর আরিফ নওয়াজ অফিসে যাবে। আদ্র আর আরিফ নওয়াজ নিচে নাস্তা করছে, রুদ্র এখনো আসেনি, রেডি হচ্ছে, তবে নতুন বউ রেখে অফিসে যাওয়ার কোনো মুড হচ্ছে না ওর। অতটা রুমে এলে ওকে ডাকতো, আপনার হয়নি? আব্বু ভাইয়া, খাওয়ার প্রায় শেষ হলো, খিদে নেই রে, তোকে ছেড়ে কাজে যেতে ভালো লাগছে না। শ্বশুরাব্বু আর আজকের দিনে ছুটিও দিতে পারলো না, তার মেয়ের কাছেই তো থাকতাম। অধরা লজ্জা পেয়ে বলল, জান তো, এখন দেরি হলো, একটা কিস কর, যাই, এখন না। রুদ্র বিছানায় এসে বসে বলল, এখনই দে, না হলে যাব না। তোর বাপ অপেক্ষা করছে। আমার কি? আমাকে বললে বলবো যে তোমার মেয়ে যেতে দিবে না। অধরা হা করে তাকিয়ে রইল, এগিয়ে এসে বলল, এখনকার মতো যান, পরে দিব। রুদ্র ভ্রু উঠিয়ে বলল, এইদিকে আয়, কাছে বস, কিস করতে হবে না। অধরা সরল মনে হেসে পাশে বসলো। রুদ্র পূর্বসঙ্গত ছাড়াই ওর দুগালে হাত থেকে নিজের মুখের কাছাকাছি এনে ঠোঁট ডুবিয়ে দিল। অধরা ছুতে চাইলেও রুদ্র ওকে আরো শক্ত করে জড়িয়ে দিল। পাক্কা 5 মিনিট পর ছেড়ে দিয়ে অধরা রুদ্রের বুকে মাথা ঠেকিয়ে বড় বড় শ্বাস নিতে থাকে। আরেকটু হলে দম আটকে যেত। রুদ্র অধরাকে সাথে নিয়ে নিচে এলো। হালকা নাস্তা করে 3 জন একসাথে রওনা হলো। আদ্র সদর দরজার সামনে দাঁড়ালো। রুদ্র বলল, দাঁড়িয়ে গেলেই চল না। আদ্র নাটকীয় ভঙ্গিতে বলে উঠলো, ভাইয়া শরীরটা ভালো লাগছে না। আরিফ নওয়াজ বলল, কি বলো? হুট করে কি হলো? রুকাইয়া এগিয়ে এসে বলল, সেই রুদ্রের বিয়ের দিন থেকে ওর শরীরটা ভালো যাচ্ছে না। আদ্র আরিফ নওয়াজকে বলল, মেজো আব্বু, আমি একটু রেস্ট নিতে চাই, তোমরা চলে যাও, আমি একটু পরে, না হলে দুপুরে আসছি। ঠিক আছে, আর তুমি রেস্ট নাও। অনিমা ভাবি, তোমরা ওকে দেখো। অনিমা এগিয়ে এসে ধরলেন আদ্রকে। আরিফ নওয়াজ আর রুদ্র চলে গেল। আদ্র অধরার দিকে তাকে ইশারা করলো সাথে সাথে যেতে। অধরা ওকে ধরে বলল, রুমে গিয়ে রেস্ট নেবে, চলো। আমার বিয়ের দিন থেকে শরীর খারাপ, তাহলে বলবে না একবার? অনিমা আদ্রকে ছেড়ে দিয়ে রুকাইয়াকে বলল, বোন থাকতে আমাদের চান্স কোথায়, যা নিয়ে যা। অধরা মুখ ভেঙচি দিয়ে আদ্রকে নিয়ে উপরে চলে এলো। আদ্র ফিসফিস করে বলল, আসতে যা, আমি অসুস্থ। অধরা আদ্রকে রুমে এনে শুয়ে থাকতে বলল। আদ্র শুয়ে পড়ে বলল, যা একটু ঘুমাবো। সকাল পেরিয়ে দুপুর। আদ্র আরিফ নওয়াজকে কল দিয়ে বলল,
ও আর আজকে যেতে পারবে না, অসুস্থ। আরিফ নেওয়াজ রুদ্র সহ বাড়ির সবাই একটু চিন্তিত হলো। আদ্র বিকেলে ডাক্তার দেখানোর নাম করে বাহিরে গেল। ডাক্তার থেকে মাথা মাথা ব্যথা, শরীর ব্যথার ওইসবের ওষুধ নিয়ে এলো, কিন্তু কোনোটাই খাবে না, জাস্ট দেখানো দরকার। ও সন্ধ্যায় বাড়িতে ফিরে সোজা রুমে ফিরে শুয়ে পড়লো। রুকাইয়া অনিমা এসে দেখে গেল রুদ্র আর আরিফ নেওয়াজ বাড়িতে এসে ওর রুমে এলো। রুদ্র জিজ্ঞেস করলো, কি রে, ভালো লাগছে না এখন, ডাক্তার ডাকবো? না ভাইয়া, আমি ডাক্তার দেখিয়েছি, ওষুধ কিনে এনেছি। ও, ওষুধ খেয়েছিস? না, খাবো। ঠিক আছে, ফ্রেশ হয়ে এসে কথা বলছি রে। আচ্ছা। রুদ্র নিজের রুমের দিকে এগিয়ে গেল, কিন্তু রুমের সামনে এসে দরজায় হাত রেখে বুঝতে পারলো রুমটা ভেতর থেকে বন্ধ। রুদ্র কপালে ভাঁজ ফেলে বলল, অধরা দরজা খুল, আমি এসেছি। অধরার সাথে সাথে দরজা খুলে দিতে রুদ্র ওকে দেখে হন্তদন্ত হয়ে তাকিয়ে রইল। লাল জামদানি শাড়ি পরেছে, মাথায় সুন্দর করে ঘোমটা দিয়েছে, মুখে মিটি মিটি হাসি। রুদ্র নিজের বুকে হাত রেখে জড়ানো গলায় বলল, খুন করার অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছিস কেন? অধরা নিজের হাতের দিকে তাকিয়ে বলল, কোথায় অস্ত্র? খালি হাতেই তো দাঁড়িয়ে আছে। রুদ্র ফোঁস করে শ্বাস ছেড়ে অধরার মাথায় গাঁটটা মেরে বলল, তুই শাড়ি পরে থাক, আর কি কিছু লাগবে আমাকে খুন করতে? অধরা বুঝতে পেরে মুচকি হাসলো। রুদ্র ওকে জড়িয়ে ধরে রুমে ঢুকলো। অধরা আয়নার সামনে গিয়ে চোখে কাজল লাগাচ্ছে আর গুনগুন করে গান গাচ্ছে। রুদ্র হাতের স্মার্ট ওয়াচ খুলতে খুলতে ওর দিকে ভাবুক মনে গেল। এই ভেবে ভেবে পাচ্ছে না যে ওর আত্মার ভিতর রাখা ভাই আদ্র অসুস্থ। ও তো এত হ্যাপি কি করে? এমনি তো আদ্র কিছু হলে খাওয়া দাওয়া ভুলে যায়, বাড়িতে তোলপাড় লাগিয়ে দেয়। রুদ্রকে এসে 100 বার বলে তার ভাই অসুস্থ, আর সেখানে আদ্র সারাদিন অসুস্থ হয়ে শুয়ে আছে। রুদ্র তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞেস করলো, বাড়ির কেউ যে অসুস্থ তা জানিস? অধরা তালে তালে বলে দিল, কি অসুস্থ? বাড়িতে তো সবাই ভালোই আছে। রুদ্র এগিয়ে এলো, অধরাকে বলল, মানে তোর ভাই অসুস্থ জানিস না নাকি? অধরা তৎক্ষণাৎ হাসার চেষ্টা করে বলল, দেখেন, ভুলে গিয়েছিলাম। কি বলুন তো, আপনার জন্য সাজতে গিয়ে ভাইয়ের কথা মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। রুদ্র অধরাকে কাছে টেনে বাঁকা হেসে বলল, আমার জন্য সেজেছেন যখন, তাহলে তো কিছু দিতেই হয়। সকাল সকাল আদ্র নিচে নেমে এলো। অনিমা আদ্রকে দেখে জিজ্ঞেস করলো, কি রে, শরীর কেমন এখন? আদ্র নরম গলায় বলল, একটু ভালো, তবে কেমন যেন শরীর ম্যাচ ম্যাচ করছে, ভালো লাগছে না। অনিমা আদ্রর কপালে হাত রেখে দেখলো জ্বর আছে কিনা, কিন্তু নেই। তিনি বললেন, জ্বর তো নেই বাবা, তুই ভালো ডাক্তার দেখাতে যা। মেজো আব্বু কালকে ডাক্তার দেখিয়ে ওষুধ নিয়ে এসেছি, খেয়েছি, তাই একটু ভালো আছি। অধরা নিচে নেমে এসে আদ্রর কাছে এসে বলল, কি হয়েছে আম্মু? তোর আদ্র ভাইয়ের শরীর ভালো লাগছে না। অধরা বলল, এখনো ঠিক হয়নি, কি হলো? আদ্র মনে মনে বলল, তোর অভিনয় যা অস্থির রে, নিশ্চয়ই নাটক করলে এতদিনে এওয়ার্ড পেয়ে যেতি। রুদ্র নিচে এলো, অধরার দিকে তাকিয়ে আদ্রর পাশে বসলো, আদ্রকে তীক্ষ্ণ দৃষ্টিতে পরখ করলো, এরপর আর মাথা ঘামালো না। রুদ্র আর আরিফ নেওয়াজ খাবার খাচ্ছে। আদ্র নিচে নেমে রুদ্রকে বলল, ভাইয়া আজকেও আমি যেতে পারবো না, শরীরটা ঠিক নেই। রুদ্র আগে আরিফ নেওয়াজকে বলেন, ঠিক আছে, রেস্ট নাও, আমাদের কাজের এত দরকার নেই যে তোমার অসুস্থ শরীর নিয়ে কাজে যেতে হবে, আমরা ম্যানেজ করে নিব, দরকার হলে ডাক্তারের কাছে যাও। আবার অসুস্থ শরীর নিয়ে বসে থাকা ঠিক না। ওষুধ তো খাচ্ছি, এর উপর দিয়ে আবার ওষুধ আনতে যাব কেন? ওগুলোই খেয়ে দেখুক। আরিফ নেওয়াজ বললেন, আজকের দিন খেয়ে দেখো, তোমার মেজো আম্মু তো বড় ডাক্তার, সে তো বললই। অনিমা চোখ পাকিয়ে তাকিয়ে রইলেন আরিফ নেওয়াজের দিকে। আদ্র মাথা নাড়িয়ে বললেন, ঠিক আছে। সন্ধ্যার আগ দিয়ে রুদ্র ও আরিফ নেওয়াজ ফিরে এলেন। রুদ্র রুমে এসে অধরাকে না পেয়ে ডাকতে থাকলো। অধরা কোথায় থেকে যেন উড়ে এলো। রুদ্র সামনে দাঁড়িয়ে বলল, চলে এসেছেন? কোথায় গিয়েছিলি? ছাদে আপনার জামা কাপড় মেলে দিয়েছিলাম, সেগুলো আনতে। অধরা রুদ্রের শার্ট প্যান্ট গুলো সোফায় রেখে দিয়ে বলল, ফ্রেশ হয়ে নিন। রুদ্র শাওয়ার নিয়ে বের হয়ে এসে জামা কাপড় পরে নিচে এলো। অধরা বাধ্য বইয়ের মতো রুদ্রকে পরম যত্নে খাবার বেড়ে দিল। রুদ্র খাবার খেয়ে আবার রুমে ফিরলো। অধরাও ফিরল। রুদ্র বিছানায় হেডবোর্ডে হেলান দিয়ে বসে সোহাকে কল দিল। সোহা রিসিভ করে বলল, হ্যালো ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, তুই কেমন আছিস? ভালো। কি করছিস? কিছু না, বসে আছি। তুমি কি করছো? আমিও বসে আছি। ভাইয়া, অধরা আপু কোথায়? পাশেই আছে, কথা বলবি? হ্যাঁ, একটু দাও। রুদ্র অধরার দিকে ফোনটা দিয়ে দিল। অধরা কানে নিয়ে বলল, হ্যাঁ সোহা বল। আপু, আদ্র ভাই বলল সে নাকি অসুস্থ। ঠিক বলেছে। আব্বু ফিরে এলে বলবো চলে যাব, আমার ভালো লাগছে না। এই কথা শুনে রুদ্র বলল, অধরা তোর খালাতো বোন মানে আদ্রর হবু বউকে বলেছিস? ও এসে আদ্রকে দেখে যেত। অধরা চোখ পাকিয়ে তাকিয়ে ব্যালকনিতে চলে গেল। সোহাকে বলল, না রে সোহা, ঝিলিক আসবে না, ওর এক্সাম শুরু হয়েছে। ও, আমি আব্বুকে বলে চলে আসবো। ঠিক আছে, তাহলে রাখছি। অধরা কল কেটে দিয়ে রুমে ফিরে এসে রুদ্রকে বলল, আপনি জানেন না আদ্রকে ভালোবাসে ও, ওদের প্রেম চলে, জানেন না আপনি? রুদ্র না বোঝার ভান করে বলল, তাই নাকি? আগে তো জানতাম না। আপনি জানতেন? পই পই করে বলে বুঝিয়েছি, তাও ওদের মাঝে ঝিলিকের নাম নেন। অধরা বিছানার এক কোণে বুকে হাত গুজে বসে রইল। রুদ্র এগিয়ে এসে হেসে বলল, রাগ করেছিস? অধরা কিছু বলল না, অন্যদিকে ঘুরে রইল। রুদ্র বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে কপাল ঘষতে ঘষতে বলল, যা, সরি, আর বলবো না, এইটুকুতে আমার রাগ ভাঙবে না। রুদ্র অধরার গালে চুমু দিয়ে বলল, এবার রাগ কমেছে? তো কি করলে কমবে? সোহাকে বাড়িতে ফিরিয়ে আনুন, আর আদ্র সোহার বিয়ের ব্যাপারটা কথা বলুন, ওদের বিয়েটা যেন তাড়াতাড়ি হয়, সাহায্য করবেন। এই শুনে রুদ্র বলল, পারবো না। তুই ওদের প্রেমের ওকলাতে করছিস, তুই ওদের বিয়েতে সাহায্য করবি, আমি ওসব পারবো না। অধরা ঘাড় ঘুরিয়ে ওর দিকে তাকিয়ে বলল, পারবেন না? না। পারবেন না? না না। আরেকবার বলবো, পারবেন না?
পারবো না। অধরা উঠে গটগট করে চলে যেতে যেতে বলল, পারতে হবে না, থাকুন আপনি। রুদ্র বলল, হ্যাঁ পারবই না, যা যা। মিনিট 2 যাওয়ার পরে রুদ্র বুঝলো তার আতঙ্ক আসলে রেগে গিয়েছে। ভাবলো ও রাখতে থাকুক, একটু পরে না হয় রুমে নিয়ে আসবে। এদিকে আদনান নামাজ বাসায় ঢোকার পরই সোহা রুম থেকে বেরিয়ে এসে তার সামনে এলো, কিছু একটা বলার জন্য দাঁড়িয়ে রইল। আদনান নামাজ মেয়ের মুখ দেখে বলল, তোমার মন খারাপ হয়েছে নাকি? সোহা বলল, আব্বু একটা কথা বলি। বলো। আব্বু, বাড়িতে যাব। এলে 2 দিন হলো আর এই বলে চলে যাবে? সোহা নিচু গলা বলল, ভালো লাগছে না, থাকতে থাকতে ভালো লেগে যাবে। না আব্বু, আমি চলে যাব। আপনার নামাজ বসলেন। সোহা এগিয়ে এসে বললেন, আব্বু শুনলাম আদ্র ভাই আজ 2 দিন ধরে অসুস্থ। আদনান নওয়াজ বুঝে গেলেন অবশ্যই তার মেয়ে ভালো না থাকার কারণই আদ্র। অবশ্য রুদ্র কল দিয়ে বলেছে আদ্র অসুস্থ। তিনি স্বাভাবিক গলায় বললেন, ঠিক আছে যেও। সোহা আশাবাদী হয়ে বলল, কবে যাব? ভেবে জানাচ্ছে। ঠিক আছে। আদনান নওয়াজ আবার রুদ্রকে কল দিয়ে শুনালেন সোহাকে কবে পাঠাবেন। রুদ্র বলল, ও ভেবে জানাবে রাত 10টা। অধরা চকলেট খেতে খেতে টিভি দেখছে। সবাই রুমে চলে গিয়েছে। রুদ্র নিচে এসে সোজা অধরার কাছে এসে বলল, অধরা মুখ ভিঞ্চি দিয়ে টিভির দিকে তাকালো। রুদ্র বলল, রুমে চল। যাব না। কেন? অধরা রুমের দিকে না তাকিয়ে বলে দিল, যে স্বামী তার স্ত্রীর কথা শুনে না, আমি তার ঘরে গিয়ে কি করব? সে থাকুক তার জেদ নিয়ে। রুদ্র নিজের কপাল নিজেরই চাপড়াতে ইচ্ছে করছে। কেন যে তখন ওর সাথে জেদ দেখাতে গেল, এখনো রেগে আছে। রুদ্র অধরার হাত ধরে বলল, ওদের বিয়ে ওরাই বাড়িতে বলুক, আমাদের কি? অধরা এবার ওর দিকে ঘুরে পা উঠিয়ে বসে বলল, আমাদের কি মানে? আপনার কথায় চাচ্চু সোহাকে নিয়ে গিয়েছে। রুদ্র বলল, তুই কি করে জানলি আমার কথা নিয়ে গিয়েছে? কি মনে করেছেন আমি জানবো না? সেদিন চাচ্চু যে ডেকে নিয়ে গেল, তারপরে বড় আম্মু আপনাকে ডাকতে এসেছিল। আমাকে বলেছিল আপনাকে ডেকে নিয়ে আসতে। আমি আপনাকে ডাকতে গিয়ে শুনেছি। রুদ্র অবাক কণ্ঠে বলল, তাও আমাকে বলিসনি কেন? অধরা বলল, এসব রাখুন। আপনি যেহেতু সোহাকে নিয়ে যেতে বলেছেন, এখন আপনিই সোহাকে এনে দিবেন। যা দিব। এখন রুমে চল। আমাকে ছুঁয়ে বলেন। রুদ্র হেসে অধরাকে জড়িয়ে ধরে বলল, যা, ছুঁয়ে না, জড়িয়ে ধরে বললাম, সোহাকে এনে দিব। অধরা চকলেট রেখে রুদ্রের পিঠে হাত উঠিয়ে দিয়ে বলল, জানেন ভালোবাসার মানুষ দূরে থাকলে কতটা কষ্ট লাগে? আমারও কষ্ট লেগেছে কারোর জন্য। সে বুঝতে বুঝতে অনেক দেরি করে ফেলেছে। এখন তাকে পেয়েছি আমি, সব শেষে আলহামদুলিল্লাহ। রুদ্র নীরব কণ্ঠে বলল, তোকে ছেড়ে আরো কোথাও যাব না, আই প্রমিস। রুদ্র অধরাকে ছাড়িয়ে টিভিটা অফ করলো। এরপরে অধরাকে পাজা করলে তুলে নিয়ে উপরে চলে গেল। পরের দিন সন্ধ্যার দিকে রুদ্র বেরোলো সোহাকে আনতে। কাউকে বলে যায়নি সোহাকে আনতে যাবে। অধরা আর ওর মাকে বলে গিয়েছে বন্ধুদের সাথে দেখা করতে গিয়েছে। রাত 9টার দিকে ফিরল সোহাকে নিয়ে। অধরা রুমে ছিল। রুদ্র সোহাকে নিয়ে উপরে এলো। কোনো শব্দ না করে সোহাকে বলল, যা অধরার সাথে কথা বল, তোকে দেখলে খুশি হবে। সোহা দেরি না করে রুমে ঢুকে অধরাকে পেছন থেকে জড়িয়ে ধরলো। অধরা বুঝতে বাকি রইল না সোহাই ধরেছে নিশ্চয়। অধরা সোহাকে দেখে খুবই খুশি হলো। ওকে জিজ্ঞেস করলো, কি রে, তুই কি করে এলি? কে নিয়ে এলো তোকে? নাকি চাচ্চু এসেছে? রুদ্র ভাইয়া নিয়ে এসেছে। সে না বললো বন্ধুদের সাথে দেখা করতে গিয়েছে? মিথ্যে বলেছে তোমাকে সারপ্রাইজ দিতে। রুদ্র রুমে ঢুকে অধরাকে বলল, তোকে আমি সারপ্রাইজ দিলাম, এখন তুই সোহাকে নিয়ে গিয়ে আদ্রকে সারপ্রাইজ দে। অধরা রুদ্রের দিকে তাকিয়ে মুচকি হেসে সোহাকে নিয়ে বেরিয়ে গেল। রুদ্র পেছন পেছন অধরাকে বলল, একটু তাড়াতাড়ি আসবে রুমে, আপনাকে এখন রুদ্র নেওয়াজে ভীষণ প্রয়োজন। অধরা শুনতে পেয়ে মুচকি হেসে আদ্রর রুমের দিকে হাঁটা ধরল। আদ্র তার রুমে লাইট নিবি উবু হয়ে ফোন স্ক্রল করছে। দরজাটা খোলাই রেখে গেছেন। রুকাইয়া কিংবা অনিমা এসে আদ্রকে দেখে যায় অসুস্থ কিনা। সোহা খুব সাবধানতার সাথে রুমে ঢুকে দরজা লাগিয়ে দিয়ে দিল। আদ্র কারো উপস্থিতি বুঝতে পেরে বলল, কে রে? সোহার থেকে কোনো উত্তর না পাওয়া গেল না। আদ্র বলল, অধরা, এমন ফাজলামো মনে হয় না, যা তোর রুমে যা। আদ্র স্পষ্ট বুঝতে পেরেছে ওর রুমে যে সে অধরা না সোহা। কারণ অধরা ওর রুমে এলে কখনোই চুপচাপ থাকে না, ধুমধাম করে হেঁটে এসে মারে, নয়তো কথা বলতে বলতে ঢুকে। আর সোহা চুপচাপ থাকে। আদ্র সোহাকে বুঝতে না দিয়ে বিছানা থেকে নামতে নামতে বলল, তোকে যেতে বললাম না, যাচ্ছিস না কেন? যদি কাছে আসিস চুল একটাও থাকবে না। সোহা আদ্রর এগিয়ে আসা দেখে পিছিয়ে গেল। আদ্র সোজা এসে ওকে জড়িয়ে ধরে বলল, ধরে ফেলেছি, অনেক লুকোচুরি খেলেছিস। সোহা বলল, তুমি প্রতিবার বুঝতে পারো কেমন করে যে আমি এসেছি। আদ্র ঘা ছাড়া ভাব নিয়ে বলল, তোকে চিনতে পারবো না এটা কোনো কথা? এই বাড়িতে তুই একমাত্র ব্যক্তি যে কিনা চুপচাপ আসিস আমার ঘরে। এছাড়া অধরা যদি আসে তাহলে ধুমধাম পা ফেলে আসবে, নয়তো কথা বলতে বলতে ঢুকবে। আদ্র সোহাকে ছেড়ে রুমের লাইট জ্বালিয়ে বিছানায় এসে বসলো। এখন এলি? একটু আগে। তোর সাথে কে এসেছে? কেউ আসেনি, রুদ্র ভাই নিয়ে এসেছে। কি, ভাইয়া তোকে আনতে গিয়েছে? অধরা আপুকে খুশি করতে আমাকে এনেছে। রুদ্র ভ্রু উঠিয়ে বিড়বিড় করে বলল, তাহলে অধরা রুদ্রকে চাপ দিয়েছে, তাই তো এনে দিল। যাক বোন, থ্যাংক ইউ। অধরা যেই রুম থেকে বেরিয়েছে সোয়ার সাথে আর রুমে ফেরার নাম নেই। রুদ্র রুম থেকে বের হলো অধরাকে খুঁজতে। আজকে পেলে হয় অধরার পা ভেঙে রুমে বসিয়ে রাখবে। ও খুঁজতে খুঁজতে ড্রয়িং রুমে এসে দেখলো ও কিচেনে রুকিয়ের সাথে কি যেন করছে। রুদ্র এগিয়ে এসে কোমরে হাত থেকে দাঁড়িয়ে রইল। রুকাইয়া অধরাকে ইশারা করে সামনে তাকাতে বলল। অধরা সামনে তাকিয়ে দেখলো রুদ্র হেসে হেসে বলল, মনে ছিল না? রুদ্র ওর মুখ পানে
তাকিয়ে থেকে আর রেগে থাকতে পারলো না। এইভাবে হেসে কথা বললে রাগ করে থাকাও যায় না। রুদ্র হেসে বলল, তোকে কি বলবো বল। 1 ঘন্টা আগে রুমে আসতে বলেছি, যে দরকার আছে, এখন বলছিস মনে ছিল না। রুকাইয়া অধরার দোষটা নিজের উপর নিয়ে বলল, ও যেতেই চেয়েছিল, আমি যেতে দেইনি। রুদ্র ওর মাকে বলল, এখন তোমার ছোট ছেলের বউকে সাথে সাথে রাখবে, আমার বউকে আমি দিব না। রুকাইয়া পোষ করে শ্বাস ছেড়ে বলল, তোদের 2 ভাইয়ের বউকেই সাথে সাথে রাখবো, তোরা 2 ভাই বউ ছাড়া একসাথে থাকবি। রুদ্র গা ছাড়া ভাব নিয়ে বলল, আমাদের পাবেই না, আমরা হানিমুনে চলে যাব। রুকাইয়া বললেন, রুদ্র ভালো কথা বললি তো, তোরা হানিমুনে গেলি না তো। রুদ্র অধরাকে দেখিয়ে বলল, ও আতঙ্ক যায় না, আমি কি বলিনি ওকে, বলে যে আদ্র বিয়ে করলে ওদের সাথে নিয়ে যাবে। অধরা চুপ করে তাকিয়ে রইল। রুদ্র বলল, অধরা এখন তুই যাবি, একটা দরকার আছে। ঠিক আছে চলুন। রুদ্র অধরাকে রুমে এনে ওর হাতটা ধরে নিজের কাছে এনে বলল, আমার কথা মনে থাকে না নাকি। অধরা রুদ্রের কাঁধে হাত রেখে হেসে হেসে বলল, আমাকে মনে পড়লেই তো, তাই আমার মনে পড়ে না। রুদ্র গভীর গলায় বলল, সত্যি মনে পড়ে না? চোখ বন্ধ কর। অধরা চোখ বন্ধ করতে রুদ্র ওর ঘাড়ে ঠোঁট ছোঁয়ালো, কয়েকটা ছোট ছোট চুমু দিল। অধরা মুচকি হাসলো। রুদ্র তৎক্ষণাৎ অধরার ঘাড়ে খুব জোরে কামড় বসালো। অধরা চোখ খুলে উফ করলো, সূচক শব্দ করে উঠলো। রুদ্র ওকে জড়িয়ে ছেড়ে দিয়ে বাঁকা হেসে বলল, এবার থেকে ঘাড় ঘোরানোর সময় যখনই ব্যথা অনুভব করবি আর তখনই আমার কথা বেশি করে মনে পড়বে। অধরা রাগে রুদ্রকে সরিয়ে দিয়ে দরজা লাগিয়ে দিয়ে বিছানায় এসে শুয়ে পড়লো আর বলল, কাছে এলে আমিও আপনার ঘাড়ে কামড় দিব। রুদ্র বলল, আমার অর্ধেক জীবন যাবে বোধহয় তোর রাগ ভাঙাতে, আর রাগ করিস না, সব ভুলে আয়, মিলেমিশে ঘুমায়। অধরা মুখ টিপে হাসছে ওর কথা। রুদ্র পাশে শুয়ে মৃদু আওয়াজে গান বলতে লাগলো। অধরা নিজেই রুদ্রর কাছে এসে ওর বুকে মাথা রাখলো। রুদ্র অধরার কানে কানে বলল, অন্য কিছুর ফিলিংস হচ্ছে, আজ তোকে আমার চাই। আমরা গভীর গলায় গান করলাম। অধরা রাতে ঠিকই বলেছিল রুদ্রর ঘাড়ে কামড় দেবে, তাই দিয়েছে। রুদ্র আয়নার সামনে দাঁড়িয়ে ঘাড়ের পাশে লালচে কামড়ের দাগটা দেখেছে। অধরা রুমে ফিরে কফি নিল। রুদ্রকে দেখে শুনিয়ে শুনিয়ে বলল, দেখুন এবার কেমন লাগে। ওইভাবেই যান খাবার টেবিলে, এমনকি অফিসেও। রুদ্র পিছলে হেসে বলল, আমার কোনো প্রবলেম নেই, সবাই তো জানেই বিয়ে করেছি কয়েকদিন হলো, তাই সবাই দেখে আরো খুশি হবে, বলবে রুদ্র তোর বউ কিন্তু তোকে ভালোবাসে। অধরা হেসে বলল, সে যাই বলুক, তবে আজকে দেখাবো আপনার কি লজ্জা লাগে নাকি। আমাকে তো প্রতিবার লজ্জায় ফেলে দিয়ে নিজে বিন্দাস ঘুরে বেড়ান, আজকে আপনার পালা। রুদ্র হেয়ালি করে বলল, কেউ বলবেই না, দেখো। ঠিক আছে, দেখা যাবে। রুদ্র খাবার টেবিলে এলো। আদ্র আরিফ নেওয়ার সাথে ছিল। খাওয়া দাওয়া করার সময় আদ্র চোখে পড়লো রুদ্রর ঘাড়ের দাগটা। বড় ভাই লজ্জা পাবে বলে বলল না, তবে ইশারা করে বোঝালো রুদ্রকে। রুদ্র মুচকি হেসে অধরাকে ইশারা করলো। আদ্র চুপচাপ খাওয়া শুরু করলো। রুদ্রকে ইশারা করে বোঝাতে পেরেছে অধরাকে খোঁচা মেরে বলতে গেলেও কম মারবে না। ভালোই খাওয়া দাওয়া শেষ হলো। রুদ্র হাঁপ ছেড়ে উঠে দাঁড়ালো। যাক, বউকে তো জোর দেখিয়ে বলতে পারবো কেউ লজ্জা ফেলে দিতে পারেনি। ওর ভাবনার মাঝে ঠিক তখনই সোয়া নিচে এসে দাঁড়ালো ওর সামনে। রুদ্রর ঘাড়ের দিকে তাকিয়ে বলে দিল, এ কি ভাইয়া তোমার। সোয়া কথা থামিয়ে দিয়ে চুপচাপ গিয়ে বসলো। রুদ্র হাঁপ ছাড়লো আর অধরার দিকে এগিয়ে এসে ফিসফিস করে বলল, বেঁচে গিয়েছিস। বেলা 11টার দিকে আরমান নেওয়াজ গ্রামের বাড়ি থেকে ফিরে এলেন। রাতে ফিরতেই কিন্তু রুদ্র বলেছে, রাত করে গ্রামের রাস্তা দিয়ে আসার দরকার নেই, সকালেই আসতে। তিনি গ্রামের বাড়ি থেকে এসে ফ্রেশ হয়ে অফিসে গেলেন। রুদ্র এলো তার কেবিনে কথা বলতে। রুদ্র শুরুতে আদ্রকে নিয়ে কথা বলল, তাকে বলে দিল আদ্র আর সোয়ার প্রেম চলছে। আরমান নওয়াজ এই নিয়ে কথা বলা শেষে বললেন, তোমাকে না হয় অধরার সাথে জোর করে বিয়ে দিয়েছিলাম, আর তোমার ভাই নিজেই রাস্তা ক্লিয়ার করে রেখেছে, বাড়ির মেয়েদের বাড়িতেই রাখবে, ভালো। রুদ্র মাথা নাড়িয়ে বলল, তোমাকে ওদের বিয়ে তাড়াতাড়ি দিতে হবে। ঠিক আছে, দেখছি বললে হবে না, তাড়াতাড়ি দিতে হবে। আরমান নওয়াজ হাসলেন। রুদ্র তো আর বলতে পারছে না, তোমার ভাতিজির কারণে বিয়েটা তাড়াতাড়ি দিতে। বিকেলে অধরা রুদ্রের কারবার গুছিয়ে রাখছিল আর গুনগুন করে গান গাইছিল। তোকে পেয়েছি জীবনে আমার, করে কি দারুণ ভাগ্য আমার, ছাড়বো না দুহাত কোনোদিন, হোক না যা হবার। গুনগুন করে গান গাওয়ার ব্যাপার কি। অধরা সোহার এক গাল ধরে টেনে বলল, আদ্রর সাথে তোর বিয়ে হলে তুইও আমার মতো হবি। তোমার যা কথা। এখন কি করবে? একটু কিচেনে যাব, একটা কিছু রান্না করব। ও, রুদ্র ভাইয়ের জন্য নাকি? ঠিক ধরেছিস। অধরা বিছানা থেকে ফোনটা নিয়ে রুদ্রকে কল দিল। হ্যাঁ, কি করছো? কিছু না। তুমি কি করছো? অধরা মিথ্যে বলল, শুয়ে আছি, ঘুমাবো এখন। ঘুম পাচ্ছে। লাঞ্চ করেছিলে? করেছি। তুমি খেয়েছিলে? খেয়েছি। তাহলে ঘুমাও। বলো। শুনুন না। বলো, কখন ফিরবে? সন্ধ্যায়। ঠিক আছে, বাড়িতে আসার 10 মিনিট আগে কল দিবেন। কিছু লাগবে না? এমনি রাখছি তাহলে, কাজ করুন, আমি ঘুমাবো। ওকে। আরমান নওয়াজ, আরিফ নওয়াজ, রুদ্র সন্ধ্যা পরে বাড়িতে ফিরল। অধরা সিঁড়ি দিয়ে উপরে রেলিং ধরে দাঁড়িয়ে আছে। আরিফ নওয়াজ উপরে এসে অধরার সাথে টুকটাক কথা বলে রুমে চলে। রুদ্র অধরাকে দেখে হেসে উপরে চলে এসে অধরার সামনে দাঁড়িয়ে বলল, উফ, কি মারাত্মক লাগছে। অধরা মুচকি হেসে রুদ্রকে টেনে নিয়ে রুমে যেতে যেতে বলল, একটু তাড়াতাড়ি আসুন তো, কি ব্যাপার? আজকে সূর্য কোন দিকে উঠেছে? সূর্যের জায়গায় আছে, এখন রাত, আর আপনি ফ্রেশ হয়ে আসুন তাড়াতাড়ি। রুদ্র স্যুটটা খুলে বিছানায় রাখলো। শার্ট খুলতে নিয়ে অধরা নিজেই শার্টের বোতাম খুলে দিতে দিতে বলল, দিন তো, আমি তাড়াতাড়ি খুলে দিচ্ছি, আপনার 2 দিন লাগবে। রুদ্র ওর দিকে অবাক চোখে তাকিয়ে বলল, কি হয়েছে বলতো? অধরা বলল, ফ্রেশ হয়ে আসুন, তারপর বলবো। রুদ্র বাঁকা হেসে বলল, যেভাবে শার্ট খুলে দিলি সেভাবে প্যান্ট খুলে দিলেও কিন্তু রাগ
করবো না। অধরা লজ্জা পেয়ে বলল, ছি, অসভ্য লোক। রুদ্র অধরা দু হাত টেনে নিজের কোমরে রেখে রসিকতা করে বলল, খুলে দিবি নাকি? রুদ্র দরজা খোলাই ছিল। আদ্র আবার সোহার রুমে যাচ্ছিল, তো রুদ্র আর অধরাকে দেখে জিভে কামড় দিয়ে চলে গেল সোহার রুমে। সোহাকে এসে বলল, কিরে কি করছিস? কিছু না, এই একটু পড়ছিলাম। ও আচ্ছা, তোর পড়তে লাগে কতক্ষণ? সোহা হাসার চেষ্টা করে বলল, ভালো লাগছে না, তাও পড়তে হয়। অদ্র হেসে বলল, আমার আর তোর বিয়ের কথা তো চলছেই, এই বিয়ের পরে তোকে আর পড়তে হবে না, তুই শুধু আমার সেবা যত্ন করবি। সোহা খুশি হয়ে বলল, ঠিক আছে, ভালো একটা কথা বললেন। রুদ্র সাবান নিয়ে ফিরে এসে দেখলো অধরা ওর জন্য স্কাই ব্লু রঙের শার্ট আর কালো রঙের পুল প্যান্ট বের করে রেখেছে। রুদ্র শার্ট পরতে পরতে বলল, কোনো স্পেশাল ডেট কি আজকে? না, তবে স্পেশাল কিছু আছে। কি বলা যাবে না, একটু ওয়েট করুন, আমি নিয়ে আসছি। অধরা চলে গেল। রুদ্র ভ্রু উঠিয়ে কয়েক সেকেন্ড দাঁড়িয়ে থেকে প্যান্ট পরে আয়নার সামনে এসে দাঁড়ালো। চুলটা সেভ করে পারফিউম শরীর নিয়ে বিছানা থেকে ফোনটা নিয়ে চার্জে দিল। অধরা রুমে এসে হাতে পায়েস নিয়ে। রুদ্র বিছানায় বসে বলল, স্পেশাল ডিশ মনে হচ্ছে। অধরা হেসে বলল, আপনার জন্য স্পেশাল পায়েস রান্না করেছি। আজকের পায়েসে কোনো লবণ দেয়নি, মিষ্টি হয়েছে আজকে, খুব ভালো হয়েছে। রুদ্র কৌতূহল নিয়ে বলল, কই এখন খেয়ে দেখি। রুদ্র খেলো, ভালোই হয়েছে, মন্দ নয়। অধরা আশাবাদী হয়ে তাকিয়ে আছে ওর দিকে। রুদ্র ওকে আরো খুশি করতে বলল, অনেক ভালো হয়েছে, সেদিনের মতো হয়নি, বরং খুব ভালো হয়েছে। আমি রান্না করেছি, কাউকে পাশে আসতে দেইনি। রুদ্র অধরাকে নিচের কাছে এনে ওকে পায়েস একটু খাইয়ে দিল আর বলল, আস্তে আস্তে সংসারী হয়ে যাচ্ছেন। হতেই হয়। এখন আমার সাথে চলুন। কোথায়? নিচে খাবেন, এরপরে রুমে এসে একটু রেস্ট নেবেন, তারপর আমাকে নিয়ে একটু বাইরে যাবেন। অনেকদিন ধরে ঘুরতে নিয়ে যান না। রুদ্র উঠে দাঁড়িয়ে বলল, ঠিক আছে, চলুন তাহলে। রুদ্র রাতের খাবার খেয়ে রুমে এসে রেস্ট বলতে শুয়ে শুয়ে মোবাইল স্ক্রল করছিল। অতরা কালো রঙের বোরকা আর স্কাই ব্লু রঙের হিজাব পরে রেডি হচ্ছিল। বিয়ের পর প্রথম কোথাও বের হচ্ছে, তাই ম্যাচিং ম্যাচিং ড্রেস পরে যাবে। রুদ্র আর অধরা ঘুরতে এসে সে আগের জায়গায়, যেখানে এর আগেও অধরাকে নিয়ে এসেছিল ফুচকা খাওয়াতে। প্লেসটা বরাবরের মতো কোলাহল মুক্ত। কয়েকটা কাপল এক এক জায়গায় বসে আছেন। ওরাও দুজনে গাড়ি থেকে নেমে একটা বেঞ্চে এসে বসলো। রুদ্র ফুচকা নিয়ে এলো, অধরা নিজেও খেলো আর রুদ্রকেও জোর করে খাওয়ালো। মিনিট 10 পরে রুদ্র অধরাকে বসিয়ে রেখে কোথাও একটা চলে গেল। অধরা খুব দ্রুতই ফিরে এসে অধরার পাশে বসলো। ওর হাতটা নিয়ে দুটো বেলি ফুলের গাজরা পরিয়ে দিল আর কয়েকটা লাল গোলাপ দিল। অধরা এতে খুশি, ওর আহামরি আর কিছুই দরকার নেই। কিছু মানুষ আছে অল্প কিছু পেলেই খুশি হয়, তাদের খুশি করতে আহামরি কোনো কিছু লাগে না। দুজনে জানা অজানা অনেক কথাই বলতে শুরু করলো। কথা বলা শেষে দুজনে বাড়ি ফিরে আসা কথা বললো। রুদ্র উঠে দাঁড়ালো। অধরা নিচ থেকে রুদ্রকে জড়িয়ে ধরে বলল, আমি আপনাকে ভালোবাসি, অনেক 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 ভালোবাসি। রুদ্রের মুখে হাসি ফুটে উঠলো। খুশি হয়ে অধরাকে ছাড়িয়ে দিয়ে বলল, কত অপেক্ষা করেছি এইটুকু শোনার জন্য। আচ্ছা, আবার বলো। অধরা মুচকি হেসে বলল, আমি আপনাকে অনেক ভালোবাসি। রুদ্র বুকে হাত রেখে চোখ বন্ধ করে গভীর গলা বলল, উফ, একদম খুন করে ফেললি। প্রণয় বেলা তোর আগমন ছিল বসন্তের মতো, আর তোর থেকে ভালোবাসা শোনার পরে মনে হচ্ছে আর কিছু চাই না। সর্বশেষ তোকে বলতেই চাই, অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি তোকে, ভীষণ ভালোবাসি, পাগলের মতো ভালোবাসি। ধন্যবাদ। গল্পটি এখানেই শেষ করলাম। কেমন লেগেছে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।